আচ্ছা ঠাম্মা, একটা রূপকথার গল্প শোনাও না গো। আমি সেই ছোট্ট বাচ্চাটার মতো আবদার করলাম। আচ্ছা বেশ, তবে শোন। অনেক দিন আগে এক দেশে এক রাজপুত্র ছিল। তারপর একদিন হঠাৎ সেই দেশে রাক্ষস এলো। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে চললাম। কি অসম্ভব সারল্য আছে এই গল্পগুলো বলার ভঙ্গিমায়। গল্পে বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন লেখক সৌগত পালের কলমে হৃদয়স্পর্শী অলৌকিক গল্প ঠাম্মা। আমাদের দ্রুতগতির পৃথিবীতে আমরা প্রতিনিয়ত দৌড়ে চলেছি। এই দৌড়ানোর ফাঁকে হয়তো পিছনে থেকে যায় আমাদের অতি প্রিয়জনেরা। তারা একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না। সেই চলে যাওয়া মানুষগুলোর স্মৃতিতে আমাদের আজকের নিবেদন ঠাম্মা। আজকে গল্প পাঠ করছি আমি RNM অভিষেক। তাহলে শুরু করা যাক। আজ বড্ড গরম, তার উপর রাত 12টা থেকে লোডশেডিং। জানলা দিয়ে এক ফোঁটা হাওয়া ঢুকছে না। দোতলায় নিজের ঘরে সিলিংয়ের দিকে চেয়ে শুয়ে আছি। এত গরমে কারো ঘুম আসে? সারা গা চ্যাটচ্যাটে ঘামে ভিজে গেছে। বিছানার চাদরটা পর্যন্ত ভিজে গায়ে লেপ্টে আছে। অসহ্য দম বন্ধ করা পরিবেশে কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করলাম। শেষে উঠে চোখে মুখে জল দিয়ে এলাম। ক্ষণিকে স্বস্তি, তারপর যে কে সে। গোটা ঘরটা যেন একটা হিট চেম্বারে পরিণত হয়েছে। সেই তেজে শুধু সেদ্ধ হওয়া বাকি আছে। মনে মনে ভাবলাম কালকে গিয়ে একটা ইনভার্টার অর্ডার দেব। খরচ অনেক পড়বে, তাতে কি, রাতে একটু স্বস্তিতে ঘুমোতে তো পারবো। তবে ইনভার্টার নয়, কাল আসবে। আজ কি হবে? আমি চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু তা বৃথা চেষ্টা হয়ে রয়ে গেল। ঘুম আসার কোনো লক্ষণ নেই দেখে আমি আবার উঠে বসলাম। অনেক দূর থেকে ভেসে আসছে কোনো রাত পাখির করুণ সুর। নিঝুম নিশীতে সেই সুর গোটা ঘরে ছড়িয়ে পড়ছে। সেই সুর শুনতে শুনতে ভাবলাম যাই একবার ছাদে ঢু মেরে আসি। খোলা হাওয়ায় পায়চারি করলে হয়তো খানিক আরাম হবে। বিছানা ছেড়ে উঠতে যাব, হঠাৎ ভেজানো দরজা ঠেলে কেউ ঘরে ঢুকলো। সাথে ঢুকলো একরাশ শীতল দমকা হাওয়া। আমি খানিক হকচকিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে কে কে? খোলা দরজার কাছ থেকে উত্তর এলো, আমি রে। উত্তরদাতার গলা শুনে তাকে চিনতে পারলাম। সারা ঘর অন্ধকার, তাই অবয়বটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। মুখ দেখার তো কোনো প্রশ্নই নেই, তবে ঘোর অন্ধকারেও ক্ষীণ আলো থাকে। সেই আলোতেই ঠাম্মার সাদা শাড়িটা চোখের সামনে ভেসে উঠল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু সে স্বস্তি ক্ষণিকের। পর মুহূর্তেই ব্যতিব্যস্ত হয়ে উঠলাম। ঠাম্মা দুতলায় এলো কিভাবে? মনে পড়ল ঠাম্মা তো গত 7 দিন ধরে খুব অসুস্থ, নিজের একতলার ঘরে, এক প্রকার শয্যাশায়ী বলা যায়। তাহলে আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, তুমি দুতলায় এলে কি করে গো? তোমার না শরীর খারাপ? এখন শরীরটা একটু ভালো লাগছিল, তাই ভাবলাম একবার তোকে দেখে যাই। ঠাম্মার কথায় স্নেহ ঝরে পড়ল। তাই বলে এই অসুস্থ শরীর নিয়ে তুমি সিঁড়ি ভাঙবে? আমি ঘাড় দুলিয়ে আপত্তি জানালাম। ও কিছু না, আমি ঠিক আন্দাজ করেছিলুম এত গরমে তোর ঘুম আসবে না। তুই ছোট থেকেই
গরম একটু সহ্য করতে পারিস না। যখন এইটুকু ছিলি তখন কোলে নিয়ে হাওয়া না করলে তোর ঘুমই আসতো না। ঠাম্মা বলে চলল। খেয়াল করলাম ঠাম্মার গলায় অসুস্থতার লেশ মাত্র নেই। সেই সব কথা কাল শুনবো কোন। তুমি এইভাবে দুতলায় এসে কিন্তু ভারী অন্যায় করেছো। চলো তোমায় নিচে দিয়ে আসি। আচ্ছা, এই অন্ধকারে পড়ে টড়ে গেলে তো একটা কেলেঙ্কারি হবে। হ্যাঁ, আমি বিছানা থেকে নামতে গেলাম। আরে আমার কিছু হবে না, তুই শো দেখি, আমি হাওয়া করে দিই একটু। ঠাম্মা আমার বিছানায় এসে বসলো, সাথে করে নিজের পুরনো হাত পাখাটাও নিয়ে এসেছে। বেশ, যা ভালো বোঝো করো। আমি আর কথা বাড়ালাম না। গলা শুনে মনে হচ্ছে ঠাম্মা আগের থেকে অনেক ভালো আছে। আমি বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লাম। পাশে বসে ঠাম্মা ডান হাতের শীর্ণ আঙুলগুলো দিয়ে পরম মমতায় আমার মাথায় হাত বোলাতে শুরু করলো, আর বাঁ হাতে ক্রমাগত দুলে চলল সেই পুরনো হাত পাখাটা। আমি খেয়াল করলাম ঠাম্মার আঙুলগুলো অস্বাভাবিক রকম ঠান্ডা। মনে হচ্ছে কেউ যেন আমার মাথায় শীতল বরফ কুচি ঢেলে দিচ্ছে। সেই আঙুলের স্পর্শে আমার কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো কোথায় উবে গেল। হঠাৎ করে ঘরটা যেন আর আগুন উগড়োচ্ছে না। শীতল বাতাস খেলা করছে গোটা ঘরময়। 10 মিনিট আগেও যে ঘরে প্রাণ অস্থির হয়ে উঠেছিল সেই ঘরে যেন এখন বসন্ত নেমে এসেছে। আমার মনে হলো রাত বাড়ছে, তাই হয়তো ধরিত্রী ধীরে ধীরে শীতল হচ্ছে। দূর থেকে ভেসে আসা সেই রাত পাখির করুণ সুরের প্রাবল্য আরো বৃদ্ধি পেয়েছে। সেই সুর যেন ঘর জুড়ে ভেসে বেড়াচ্ছে। সেই শীতল বাতাসে, সেই অতিলৌকিক সুরে অদ্ভুত এক মায়া আছে, নস্টালজিয়া আছে, ভুলে যাওয়া অতীতকে ফিরে দেখা আছে। কোনো জাদুমন্ত্র বলে আমি যেন 1 যুগ আগে চলে গেলাম। তখন আমার বয়স কত হবে, 5 কি 6? মনে পড়ে গেল ছোটবেলায় ঠাম্মা ঠিক এভাবেই আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতো আর গল্প শোনাতো। কত রকমের গল্প, ভূতের গল্প, হাসির গল্প, দুঃখের গল্প, নিজের ছোটবেলার গ্রামের গল্প, আরও কত কি। তবে আমার সব থেকে প্রিয় ছিল রূপকথার গল্প। সেই গল্প শুনতে শুনতে আমি ঘুমের দেশে হারিয়ে যেতাম। আহ, কত ভালো ছিল ছোটবেলাটা। প্রতিদিনের ইঁদুর দৌড় ছিল না, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট ছিল না, লোভ, হিংসা, বিদ্বেষ ছিল না। শুধু ছিল রূপকথার রাজপুত্র, রাজকন্যা আর দৈত্য। সেখানে দৈত্য যতই শক্তিশালী হোক না কেন, রাজপুত্র ঠিক জিতে যেত। অবিসম্ভাবী ছিল মন্দের উপর ভালোর জয়। কতদিন ঠাম্মার মুখে সেই সব রূপকথার গল্প শোনা হয়নি। আচ্ছা ঠাম্মা, একটা রূপকথার গল্প শোনাও না গো। আমি সেই ছোট্ট বাচ্চাটার মতো আবদার করলাম। আচ্ছা বেশ, তবে শোন, অনেক দিন আগে এক দেশে এক রাজপুত্র ছিল। তারপর একদিন হঠাৎ সেই দেশে রাক্ষস এলো। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে চললাম। কি অসম্ভব সারল্য আছে এই গল্পগুলো বলার ভঙ্গিমায়। না জানি কত যুগ ধরে ঠাম্মারা এমনভাবেই এই গল্পগুলো তাদের নাতি নাতনিদের শুনিয়ে চলেছে। তাদের মাধ্যমেই শতকের পর শতক ধরে এই গল্পগুলো এক পুরুষ থেকে অন্য পুরুষে বয়ে চলেছে। শুনতে শুনতে আমার মনে আরো এক চিন্তার উদয় হলো। ঠাম্মার কাছে গল্প শোনা তো দূরে থাক, কতদিন ভালো করে কথাই বলিনি। যত উঁচু ক্লাসে উঠতে শুরু করলাম তত যেন ঠাম্মা আমার থেকে আরো দূরে সরে যেতে লাগলো। তারপর কলেজ, ক্যারিয়ার, কর্মসংস্থান, এসবের ব্যস্ততায় ঠাম্মা কোথায় যেন হারিয়ে গেল। আমি অফিস থেকে ফিরলে
ঠাম্মা গুটি গুটি পায়ে আমার ঘরে আসতো আমার সাথে একটু কথা বলার জন্য, কিন্তু আমি তখন ব্যস্ত থাকতাম ফোন কলে বা সোশ্যাল মিডিয়ায়। ঠাম্মা কিছুক্ষণ আমার ঘরে বসে থাকতো, এক কথা দু কথা বলার চেষ্টা করত, কিন্তু তার অপ্রাসঙ্গিক কথা শোনার ধৈর্য আমার ছিল না। কিছুক্ষণের বৃথা চেষ্টার পর ঠাম্মা আবার নিঃশব্দে নিচে নেমে যেত, হয়তো একরাশ অভিমানে, তবু মুখ ফুটে কোনোদিন কিচ্ছু বলেনি। না, একদিন বোধহয় বলেছিল, এই বুড়িটার সাথেও তো একটু কথা বলতে পারিস দাদু ভাই, আর কদিনই বা আছি। হ্যাঁ, বলবো। আমি মোবাইলে স্ক্রল করতে করতে উত্তর দিয়েছিলাম, সুচতুরভাবে এড়িয়ে গিয়েছিলাম এক বৃদ্ধার সামান্য অনুনয়। ব্যাস ওইটুকুই। ঠাম্মা কোনোদিন আমার কাছে আর কোনো দাবি জানায়নি। আস্তে আস্তে সময় ঠাম্মার অশক্ত শরীরে থাবা বসায়, তার মুখের চামড়া কুঁচকে যায়, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। বার্ধক্যের ভারে নুব্জ শরীর ক্রমে বিছানা নেয়। বিষধর সাপের মতো নিঃশব্দে অনাগত মৃত্যু তার প্রাণ শক্তি কেড়ে নিতে শুরু করে। গত 7 দিন ধরে অসুস্থতা চরমে পৌঁছয়। হঠাৎ নিজেকে বড় অপরাধী মনে হলো। সোশ্যাল মিডিয়ায় ডুবে না থেকে এই মানুষটার সাথে একটু কথা বললে কি এমন ক্ষতি হতো? একটু সময় কি জীবন পথের প্রান্তে পৌঁছে যাওয়া মানুষটাকে দেওয়া যেত না? দাদু মারা যাওয়ার পর থেকেই ঠাম্মা বড় একা হয়ে গিয়েছিল। এই একাকিত্বই হয়তো তাকে আরো বেশি করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল, কেড়ে নিচ্ছিল বাঁচার ইচ্ছা। আমার আমার চোখের কোণায় ফোঁটা ফোঁটা জল এলো। আমি ঠাম্মার হিমশীতল হাতটা ধরে বললাম, আমার আমার খুব ভুল হয়ে গেছে গো ঠাম্মা। কতদিন তোমার কাছে বসে ভালো করে কথাই বলিনি। তুমি কি আমার উপর রাগ করেছো? গল্প থামিয়ে ঠাম্মা উত্তর দিল, দূর পাগল ছেলে, ঠাম্মা কি কখনো নাতির উপর রাগ করতে পারে? আমি ধরা গলায় বললাম, আমি আমি প্রমিস করছি, এবার থেকে রোজ সময় করে তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করব। অন্ধকারের মধ্যে থেকে ক্ষীণ উত্তর এলো, হ্যাঁ বলবো। আমি চোখ বুঝলাম। ঠাম্মা আবার গল্প শুরু করলো। আজ কত স্মৃতি মনের ক্যানভাসে ভেসে উঠছে। অনেক দিন ঠাম্মার তৈরি নারকেল নাড়ু খাওয়া হয়নি। ঠাম্মা তো দেখছি বেশ সুস্থ হয়ে গেছে। তাহলে একদিন নারকেল নাড়ু বানাতে বলবো, আর একদিন ভাজা পিঠে, ও আরেকদিন তালের বড়া, আরেকদিন কুলের আচার। ঠাম্মা অসুস্থ হওয়ার পর থেকে কতদিন এসব খাওয়া হয় না। পিৎজা, মোমো, বার্গার কি নারকেল নাড়ু, ভাজা পিঠে, তালের বড়া, কুলের আচারে জায়গা নিতে পারে? কখনো না। এই খাবারগুলোয় মাটির গন্ধ আছে, বাঙালির অনেক আবেগ আছে, অমৃতসম স্বাদ আছে। সে স্বাদ আনতে শুধু ঠাম্মারাই পারে। আমি আবার আবদার জুড়লাম, আচ্ছা আচ্ছা ঠাম্মা, তুমি তো একদম সেরে উঠেছো। তাহলে এই রবিবার নারকেল নাড়ু আর পিঠে করো না গো। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। কি হলো, করবে তো? আমি নাছোড় বান্দা। দেখা যাবে, তুই ঘুমো তো এখন, কত রাত হয়ে গেল। ঠাম্মা নিজের আঙুলগুলো দিয়ে পরম মমতায় আমার চোখের পাতা বুঝিয়ে দিল। তারপর গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেও পারলাম না, ঠিক ছোটবেলাটির মতো। পরের দিন সকালে বাবার বারংবার ডাকে আমার ঘুম ভাঙল। ধরফড় করে উঠে দেখলাম বাবার মুখ চোখ শুকনো, উস্কো খুস্কো চুল, মুখে বেদনার ছাপ।
আমি চোখ কচলাতে কচলাতে জিজ্ঞাসা করলাম, কি কি হয়েছে গো? ক্ষীণ স্বরে বাবা বলল, একবার একবার নিচে চল। ঠাম্মা ঠাম্মা আর নেই রে। কাল রাতে সঙ্গে সঙ্গে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার মনের সৈকতে দুটো আবেগের স্রোত একসাথে ঝাপটা মারল। ভেসে এলো এক পৃথিবী বিস্ময় আর এক বুক যন্ত্রণা। আমি আমি বিড়বিড় করলাম, কিন্তু কাল রাতেই তো। কাল রাতে কি? বাবা প্রশ্ন করল। আমি কোনো উত্তর না দিয়ে নিচে দৌড়ে নেমে এলাম। উকি দিলাম ঠাম্মার ঘরে। নিজের বিছানায় চির নিদ্রায় শুয়ে আছে ঠাম্মা। চোখ দুটো বোঝা, মাথাটা একদিকে কাত করা, মুখে নীরব যন্ত্রণা। জরায় ভোগার জন্য, নাকি এক বাড়িতে থেকেও দাদু ভাইকে রূপকথার গল্প না শোনাতে পারার জন্য? আমি ঘরে ঢুকে ঠাম্মার ডান হাতটা ধরলাম। বরফের মতো ঠান্ডা সেই হাত, সেই শীতলতার স্পর্শ আমি গত রাতে পেয়েছিলাম। সেটা কি তবে স্বপ্ন ছিল? অবচেতন মনে আমি জানতাম ঠাম্মা অসুস্থ, হয়তো আর বেশি দিন নেই। আর অবচেতন মনের ভাবনাই আমরা স্বপ্নে চাক্ষুষ করি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। টলতে টলতে ফিরে এলাম নিজের ঘরে। আর ঘরে ঢুকেই আমি স্তব্ধ হয়ে গেলাম। বাস্তব আর পরাবাস্তবের দোলাচলে হারিয়ে গেলাম। হৃদস্পন্দন হাজার গুণ তীব্র স্বরে ধ্বনিত হতে লাগলো। আমার বিছানার এক কোণে এখনো শোভা পাচ্ছে একটা পুরনো হাত পাখা। তবে কি মৃত্যুর বেড়াজাল উপেক্ষা করে শেষবারের মতো প্রিয় দাদু ভাইকে গল্প শোনাতে এসেছিল ঠাম্মা? এও কি সম্ভব? সেই বিস্ময়ের ঘোর কাটতেই সীমাহীন এক শূন্যতার মাঝে নিজেকে আবিষ্কার করলাম। আর কোনোদিন চাইলেও আমি ঠাম্মার কাছে রূপকথার গল্প শুনতে পাবো না, নারকেল নাড়ুর আবদার করতে পারবো না। সোশ্যাল মিডিয়ার বাইরেও যে একটা রক্ত মাংসের পৃথিবী আছে, যেখানে আমাদের প্রিয় মানুষগুলো আমাদের অপেক্ষায় দিন গোনে। তাদের কোনো দাবি নেই, তারা শুধু আমাদের সঙ্গ চায়, একটু চোখের দেখা দেখতে চায়, দুটো প্রাণের কথা বলতে চায়। তারা একবার চলে গেলে হাজার কাঁদলেও তাদের ফিরে পাওয়া যায় না। সেই শূন্যতা বুকে নিয়ে বাকি জীবনটা কাটাতে হয়। ঠাম্মার হাত পাখাটা নিয়ে আমি অঝরে কাঁদতে শুরু করলাম। আমার জীবনের রূপকথাগুলো যে চিরতরে হারিয়ে গেল। আজকের গল্প আপনাদের কেমন লাগলো? এতক্ষণ আপনারা শুনছিলেন সৌগত পালের কলমে ঠাম্মা। ঠাম্মার চরিত্রে ছিলেন পূজা, কথক এবং কথকের বাবার চরিত্রে ছিলাম আমি RNM অভিষেক। শব্দগ্রহণে ছিলেন নীলাভ। এই গল্পটির মাধ্যমে আমরা আপনাদের একটি ছোট্ট বার্তা দিতে চেয়েছি। গল্পটি শোনার পর যদি আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে আরেকটু বেশি সময় কাটান, তাদের সুখ দুঃখের কথা শোনেন, তাহলে আমাদের চেষ্টা নিশ্চয়ই সার্থক হবে। গল্পটি শুনে ভালো লাগলে কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট করে দিন এবং লাইক করে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।